আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আয়কর রিটার্নের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সরকারি চাকরিজীবী যারা, তাদের আয়কর রিটার্ন আমরা অনলাইনে কিভাবে প্রস্তুত করব এবং ফাইনালি কিভাবে সাবমিট করব, সেটা জিরো ট্যাক্স রিটার্ন হোক বা ট্যাক্সেবল রিটার্ন হোক। তো শুরুতেই আমরা এনবিআর এর যেই ওয়েব পোর্টাল আছে ইট্যাক্স nbr.gov.bd, এটাতে লগ ইন করবো আমরা 3 নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে। তারপর আমরা হোম পেজ থেকে রেগুলার ই রিটার্নে চলে যাব। এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশনে কিছু জিনিস আছে অটোমেটিক সিলেক্টেড থাকবে, যেমন যেগুলো আমরা চাইলেই আপনার জুলাই 2024 এর আগে যেতে পারবো না, আবার 30শে জুন 2025 এর পরে যেতে পারবো না। তবে হ্যাঁ, কেউ যদি ধরুন একটি অর্থ বছরের, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিষয়টা খুব রেয়ার, হয়তো যারা একেবারে নতুন জয়েন করেছেন তারা যদি অর্থ বছরের কোনো শেষ দিকে বা মাঝামাঝি জয়েন করে থাকেন, চাকরিতে যোগদান করে থাকেন, তাহলে হয়তো ওনার পার্শিয়ালি আয়কর রিটার্ন সাবমিট হবে। যেমন যদি কেউ সেপ্টেম্বরের 3 তারিখে জয়েন করে, তাহলে এইভাবে ডেটটা সিলেক্ট করবেন। আর প্রাইভেট চাকরির ক্ষেত্রে এটা হরহামেশা হয়ে থাকে। যাই হোক, আমরা পুরো অর্থ বছরটাই দেখাবো। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বা রেসিডেন্ট স্ট্যাটাস যেটা, এটা মূলত রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হবে। যাই হোক, ওরা যেভাবে দিয়েছে রেসিডেন্ট, নন রেসিডেন্ট, রেসিডেন্ট হবে। আমরা বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে থাকেন এরকম একজন সরকারি চাকরিজীবীর আয়কর রিটার্ন কিভাবে সাবমিট করতে হয় তার প্রসেসটা দেখাচ্ছি। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এনি ইনকাম উইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সিলেক্ট করলে অসুবিধা নাই, না করলে অসুবিধা নাই। এটা আমরা এর আগে একটা এক্সাম্পলের জন্য সিলেক্ট করেছিলাম। আচ্ছা, আমরা এখানে নো দিব। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এটা অবশ্যই ইয়েস থাকবে, তা নাহলে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেটা চাকরি থেকে আয়, এটা সিলেক্ট করতে পারবো না। তো একজন সরকারি চাকরিজীবীর আয় হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা থেকে। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। এডিশনাল ইনফরমেশন, এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, যদি ঢাকা উত্তরে হয় তাহলে নর্থ সিটি কর্পোরেশন, ডিএসসিসি হলে ডিএসসিসি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলে চট্টগ্রাম, আদার সিটি কর্পোরেশন হলে আদার। আমরা এনি আদার এরিয়া ঢাকার বাইরে সিলেক্ট করি। যদি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হন গ্যাজেটেড, তাহলে এটা সিলেক্ট করব, না হলে নাই। পারসন উইথ ডিসএবিলিটি হলে এই ঘরে চেক করব। ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগ্যাল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ এই যে ডিসেবল কোনো ব্যক্তির গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ান বা বাবা মা হলে এটা সিলেক্ট করব, তা না হলে না। ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ইয়েস। আইটি 10B রিকোয়ারমেন্টস, যদি গ্রস ওয়েলথ 50 লাখ টাকার উপরে হয় তাহলে ইয়েস, না হলে নো, আমরা নো দিব। যদি মোটর কার থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। অফশোর প্রপার্টি থাকলে ইয়েস, না থাকলে নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, কোনো কোম্পানির যদি শেয়ার হোল্ডার ডিরেক্টরশিপ থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। সিটি কর্পোরেশনের ভিতরে সম্পদ থাকলে ইয়েস, না থাকলে নো। সেভেন, এখানে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, ইয়েস। এটা সাবমিট করলে ইয়েস দিলেই ভালো। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাব। গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস, এটা আমরা সিলেক্ট করব। নেম অফ দ্য অফিসে আমরা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা সিলেক্ট করলাম। অ্যাকচুয়ালি উনি যেই দপ্তরে, যেই মন্ত্রণালয়ে যাবে, যেই কার্যালয়ে চাকরি করেন, এটার অফিসের নাম দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে।
আমরা মনে করি যে একজন সহকারী সচিব ডেজিগনেশন সিলেক্ট করলাম। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা নিয়োগ পান তারা নবম গ্রেডের। মূলত যখন জয়েন করবে তখন প্রথমে একটা অটোমেটিক ইনক্রিমেন্ট পান ওনারা 22,000 টাকার স্কেল হলেও 23,000 টাকার স্কেলে জয়েন করেন অষ্টম গ্রেডে। তো আমরা ধরি যে একেবারেই নতুন জয়েন করেছেন যিনি, তারটা আমরা বেসিক পে তাহলে 23,000 টাকা করে হলে 12 মাসে কত টাকা হয় আমরা ক্যালকুলেটরে দেখি। $2,76,000 টাকা। হাউস রেন্ট অ্যালাওয়েন্স আমরা যেহেতু সিটি কর্পোরেশনের বাইরে বলতে এনি আদার এরিয়া সিলেক্ট করেছি, ওখানে হাউস রেন্ট 40%। 23,000-এর 40% 9,200 গুণ 12 1,10,400 টাকা। মেডিকেল অ্যালাওয়েন্স 1500 করে 12 মাসে 18,000 টাকা। বৈশাখী ভাতা 23,000-এর 20% 4,600 টাকা। ফেস্টিভ্যাল অ্যালাওয়েন্স 2 ঈদ অথবা পূজার 2টি বোনাস 46,000 টাকা, যেহেতু 100% বোনাস এখানে বেসিকের সম পরিমাণ। যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে, চার্জ অ্যালাওয়েন্স, এখানে অনেক ধরনের অ্যালাওয়েন্স আছে, ডেইলি অ্যালাওয়েন্স আছে, এগুলো যদি কেউ পেয়ে থাকে, কেউ যদি শিশু শিক্ষা ভাতা পান এডুকেশন অ্যালাওয়েন্স, তাহলে এখানে এটা উল্লেখ করতে পারি আমরা। ফরেন অ্যালাওয়েন্স, গ্র্যাচুইটি, জিপিএফ ইন্টারেস্ট নতুন হলে তো এটা আসবে না। যারা পুরাতন এমপ্লয়ি তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে ইন্টারেস্ট যোগ হয় প্রত্যেক বছর, ওটা এখানে উল্লেখ করা লাগবে। আমরা প্রভিডেন্ট ফান্ড নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে ডিটেইল আলোচনা করব। যদি আমরা এখানে একটু বলে যাই যে প্রভিডেন্ট ফান্ড জিপিএফ যাদের আছে, যারা পুরাতন, অন্তত 1 বছর যাদের চাকরি হয়ে গিয়েছে, তো পরের বছর যারা মানে প্রথম বছর আয়কর রিটার্ন দিয়েছেন, তো প্রথম বছর তো উনি প্রভিডেন্ট ফান্ডে কোনো লাভ পাননি। 1 বছর ধরুন ওনার যদি 1 লক্ষ টাকা জমা হয়ে থাকে, তাহলে পরের বছর তো অবশ্যই এটার একটা ইন্টারেস্ট পান। এই ইন্টারেস্ট এখানে জিপিএফ ইন্টারেস্ট এই সেলে উল্লেখ করতে হবে। তাহলে অ্যাড মোর এটাতে সিলেক্ট করলে আমরা আরো নানান ধরনের ভাতা দেখতে পাচ্ছি, যেমন আরিয়াম আছে, লিভ এনকেশমেন্ট, মেডেল অ্যালাওয়েন্স, মোবাইল আর সেলফোন অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স, পার্সোনাল পে, তারপরে যে রেসিডেন্সিয়াল টেলিফোন এনকেশমেন্ট, রেশন অ্যালাওয়েন্স, রিফ্রেশমেন্ট অ্যালাওয়েন্স, রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাওয়েন্স, রিফ্রেশমেন্ট অ্যালাওয়েন্স এটা মধ্যাহ্ন ভোজন ভর্তুকি বা লাঞ্চ অ্যালাওয়েন্স, স্পেশাল পেটা আমাদেরকে উল্লেখ করতে। স্পেশাল পে যারা অষ্টম গ্রেডের তাদের হচ্ছে 10%। তাহলে 23,000 গুণন এটা 2300 টাকা। তো 2300-কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 27,600 টাকা। আরো কোনো ভাতা যদি পেয়ে থাকেন কেউ, টিফিন অ্যালাওয়েন্স, ট্রেনিং অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট মেনটেন্যান্স অ্যালাওয়েন্স, ইউনিফর্ম অ্যালাওয়েন্স, ওয়াশিং অ্যালাওয়েন্স, আদার, মানে হচ্ছে আমরা এখানে কিন্তু
আপনার সব ভাতা উল্লেখ করছি না। আপনার যিনি আপনি যদি অন্য কারো আয়কর রিটার্ন সাবমিট করে থাকেন বা আপনি নিজেই যদি সরকারি চাকরিজীবী হন, তাহলে আপনি যত ধরনের ভাতা পান সবকিছু আপনি এখানে উল্লেখ করবেন, তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। এখানে এসে রিবেট বা কর ছাড় অংশ, যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে উল্লেখ করতে হবে, ডিপোজিট থাকলে, ডিপিএস থাকলে উল্লেখ করতে হবে। এগুলো থাকলে মোটামুটি এই যে সঞ্চয়পত্র, ডিপিএস, লাইফ ইন্স্যুরেন্স, তারপর মিউচুয়াল ফান্ড, লিস্টেড স্টক অর শেয়ার, জিপিএফ, আরপিএফ, সুপারঅ্যানুয়েশন ফান্ড, বদান্য তহবিল, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এগুলো জাকাত ফান্ডে দান করলে মোটামুটি এগুলোতে দান করলে কর ছাড় পাওয়া যায়। তো আমরা ধরলাম যে ওনার একটা ডিপিএস আছে। ব্যাংক আমরা আনুমানিক একটা সিটি ব্যাংক সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট নাম্বার একটা আন্দাজে সিলেক্ট করলাম। ধরলাম যে উনি ওই বছরের শুরুতেই করেছেন ২,০০০ টাকা করে মাসে, ২৪,০০০ টাকা জমেছে। তারপর সঞ্চয়পত্র নাই, জিপিএফ ফান্ড আছে। জিপিএফ এর শুরু থেকেই 10% মিনিমাম, সর্বোচ্চ 25% পর্যন্ত কাটা যায়। আমরা ধরলাম যে 10% কাটিয়েছেন ২৭,৬০০ টাকা। অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বার থাকে। বদান্য তহবিলে দান করতে হয় ২০০ টাকা করে প্রত্যেক মাসে, 12 মাসে ২৪০০ টাকা। আর গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে ধরলাম যে 50 টাকা করে যদি দান করে থাকে তাহলে ৬০০ টাকা, আরো বেশি হলে বেশি। এটাতে ১৫০ টাকা করে মেবি কাটে, ১৮০০ টাকা। তো এই যে ৫৫,৮০০ টাকা, এই টাকার উপরে যেই ব্যক্তির আয়কর রিটার্ন সাবমিট করছি উনি কর ছাড় পাবেন। এক্সপেন্ডিচারে এলে এখানে দেখা যাচ্ছে আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। যদিও ম্যান্ডেটরি না এই অংশটা ডিটেইল সাবমিট করা, তারপর সাবমিট করলে ভালো, কারণ আপনি বিস্তারিতভাবে সবকিছু তুলে ধরাই ভালো। তারপর আরেকটা কথা হচ্ছে, এবার এনবিআর থেকে ডিক্লেয়ার করেছে যে কোনো অংশই 0 রাখা যাবে না, তো সব 0 রাখলে আরেক বিপদ আছে। এক্সপেন্সেস ফর ফুড, ক্লদিং অ্যান্ড আদার এসেনশিয়াল ধরলাম যে প্রত্যেক মাসে 10,000 টাকা করে, 1,20,000 টাকা যায়। আর অ্যাকোমোডেশন এক্সপেন্স ধরলাম 5,000 টাকা, 6,000 টাকা করে, 72,000 টাকা। অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন ধরলাম মাসে 1,000 টাকা করে হলেও 12,000 টাকা করে। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিল ধরলাম 12,000 টাকা। গ্যাস, ওয়াটার, সুয়ারেজ অ্যান্ড গার্বেজ ধরলাম 15,000 টাকা। ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল অ্যান্ড সাবস্ক্রিপশন এগুলোতে ধরলাম 12,000 টাকা। কাজের লোক, হেল্পিং হ্যান্ড ধরলাম 2,000 টাকা করে, 24,000 টাকা। আমরা ধরলাম যে ওনার বেবি নাই, আর যদি থাকে তাহলে বাচ্চার পড়াশোনা যদি করে থাকে তাহলে কত টাকা খরচ হয় ওটা উল্লেখ করবেন। ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্টস, ঈদ বা পূজাতে খরচ ধরলাম 40,000 টাকা। দেশের ভিতরে বা বাইরে ধরলাম দেশের ভিতরে উনি ঘুরেছেন, 10,000 টাকা খরচ হয়েছে ভ্রমণে, ধরলাম দান করেছেন প্রত্যেক মাসে 500 করে হলেও 6,000 টাকা। আদার স্পেশাল এক্সপেন্স যদি থাকে তাহলে উল্লেখ করতে হবে। এনি আদার এক্সপেন্স যদি থাকে তাহলে উল্লেখ করতে হবে। ট্যাক্স, চার্জেস এটসেট্রা পেইড ডিউরিং 1st July 2024 to 30th June 2025, 25 পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স। কারো যদি সোর্স ট্যাক্স কাটে বা অগ্রিম ট্যাক্স কাটে, কত টাকা কেটেছে এটা এখানে উল্লেখ করতে হবে। পেমেন্ট অফ ট্যাক্স, ট্যাক্স পরিশোধ, চার্জ, পরিবেশগত চার্জ কাটে বা আদার অ্যামাউন্ট, এরকম কোনো কিছু যদি কারো অগ্রিম কেটে থাকে তাহলে ওই টাকাটা এখানে উল্লেখ করতে হবে। কারো যদি পার্সোনাল লোন থাকে, পার্সোনাল লোনের যে টাকাটা পরিশোধ করা হয় ওটা এখানে উল্লেখ করতে হবে। এনভায়রনমেন্টাল চার্জ, পরিবেশগত চার্জ থাকলে এখানে উল্লেখ করতে হবে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাই। যদি যেই ব্যক্তির আয়কর রিটার্ন আমরা সাবমিট করবো উনি যদি আগের বছর
আয়কর রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এটাতে ক্লিক করলে অটোমেটিক সব চলে আসবে। এই যে লোকে আগের বছর আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করেছেন ওনার সবকিছু এখানে চলে এসেছে। আমরা একটু ব্যাকে যাই, আমরা সব নতুন করে দিব। আমরা মনে করি যে এই ব্যক্তি আগের বছর অনলাইনে আয়কর রিটার্ন দেননি, সবকিছু নতুন করে দিব আমরা ওনার। নন এগ্রিকালচারাল প্রপার্টি ধরলাম যে ওনার এখানে মৌজার নাম, তারপর পোস্ট অফিস, উপজেলা, জেলা, দাগ, খতিয়ান নাম্বার, চাইলে সব কিছু ডিটেইল এখানে উল্লেখ করা যায়। ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন, টাইপ অফ অ্যাকুইজিশন ধরলাম যে বাবার কাছ থেকে পেয়েছেন 10%, আমরা 0.10 দিয়ে উল্লেখ করব, আমরা এক করে দেখাবো। স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার, ডেসিমেল, একর, চারটা এককে সম্পদ উল্লেখ করা যায়। ভ্যালিউ অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, ইনকাম ইয়ারের শুরুতে দাম কত ছিল, যেহেতু অকৃষি জমি এগুলো অধিকাংশই বাড়ির জমি হয় রাস্তার পাশে, এগুলোর দাম একটু বেশি হয়, ধরলাম যে 2 লাখ টাকা করে, 20 লাখ টাকা। তো অর্থ বছরের শুরুতে 20 লাখ টাকা, শেষে ধরলাম যে 21 লাখ টাকা হয়েছে, 10,000 টাকা করে বেড়েছে। কারো বাড়তেও পারে, নাও বাড়তে পারে। অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি, কেউ যদি কোনো জমি কিনে থাকেন আর ওই জমির জন্য যদি কোনো অগ্রিম দিয়ে থাকেন সেটা এখানে উল্লেখ করতে হবে ডিটেইল। এগ্রিকালচারাল প্রপার্টি যদি কৃষি জমি থাকে মৌজা উল্লেখ করতে হবে, মানে ঠিকানা, ধরলাম যে এটাও বাবার কাছ থেকে পেয়েছে 50%। একর বা ডেসিমেল, কৃষি জমিগুলো এই দুইটা ইয়েতে দেখানো যায়, আমরা একরে দেখাচ্ছি। তো 50% আমরা ধরলাম, মাঠের জায়গার দাম কম থাকে অধিকাংশ এলাকায়, 10,000 টাকা করে ধরলাম। অর্থ বছরের শুরুতেও 5 লাখ 10,000 করে, শেষেও 10,000 করে। তো আমরা দেখবো কোনো ভুল হয় কিনা, অনেক সময় শূন্যের কারণে ভুল হয়, একটা শূন্য কম বেশি দিলে। ফিনান্সিয়াল অ্যাসেট, আমরা ওই যে একটা ডিপিএস দেখিয়েছিলাম ওনার, ডিপিএসটা আমরা সিটি ব্যাংক দেখিয়েছিলাম। অ্যাকাউন্ট নাম্বার আমরা যেহেতু এখানে আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, তো ব্যালেন্স অবশ্যই মনে আছে আমাদের 24,000 টাকা, 1 বছর মেয়াদ, ধরলাম যে উনি মাত্র 2025 সালের জুলাই থেকে, 2024-এর জুলাই থেকে শুরু করেছেন মনে করি। আচ্ছা, তারপর আমরা ওনার প্রভিডেন্ট ফান্ড আছে দেখিয়েছিলাম। নেম অফ এমপ্লয়ার, ওই যে মিনিস্ট্রি অফ পাবলিক এড, এখানে আমরা আপাতত XYZ দিয়ে শেষ করি। এখানে নেম অফ দ্য এমপ্লয়ার হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ওনার মূল প্রতিষ্ঠান যেটা, ওই প্রতিষ্ঠানের নাম, অধিদপ্তর হোক, মন্ত্রণালয় হোক, যাই হোক। পার্টিকুলার অফ দ্য ফান্ড, জিপিএফ, চাইলে এটা ডিটেইল লেখা যায়, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। ব্যালেন্স অ্যামাউন্ট আমরা 27,600 টাকা উল্লেখ করেছিলাম। এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই, খুব মনোযোগ সহকারে শুনুন, প্রয়োজনে কয়েকবার টেনে টেনে শুনবেন। অ্যাকাউন্ট নাম্বার যেটা, এটা এখানে দিতে হবে, চাইলে অ্যাকাউন্ট নাম্বারের পরে এমপ্লয়ি আইডি যেটা, ওটা উল্লেখ করা যাবে। আর একটি বিষয় হচ্ছে অ্যাসেট এন্ড লাইবিলিটি, যে অ্যাসেট অংশে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আসবে, এটা হচ্ছে চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ যদি আমি 5 বছর আগে চাকরি শুরু করি, বর্তমানে আমার চাকরির বয়স 5 বছর চলে, তাহলে এই 5 বছরে আমার প্রভিডেন্ট ফান্ডে যত টাকা জমা হয়েছে সব টাকা এখানে, সুদ সহ সব টাকা এখানে উল্লেখ করতে হবে। আর রিবেট অংশ হচ্ছে শুধু একটি অর্থ বছরে যত টাকা জমা হয় ওই টাকাটা উল্লেখ করতে হবে। মোটর কার আমরা ওখানে নো দিয়েছিলাম, নাই। গোল্ড ধরলাম যে ওনার 1 ভরি আছে, বাবা মার কাছ থেকে পেয়েছেন 1 ভরি স্বর্ণের দাম। উত্তরাধিকার সূত্রে স্বর্ণের দাম, যদিও স্বর্ণ কিনেন নাই, কিন্তু বর্তমান বাজারে যে দাম, এই দামটা উল্লেখ করতে হবে। এখন 2 লাখ টাকা, তো আমরা 1.5 লাখ টাকা উল্লেখ করি, যেহেতু 2024-25 অর্থ বছরে, মানে 6-7 মাস আগে 1.5 লাখ, 1,40,000 এরকম ছিল, কম বেশি ছিল, 1.5 লাখ উল্লেখ করলাম। ফার্নিচার, আসবাবপত্র, ইকুইপমেন্টস
and electronic items, furniture, equipments and electronic item, আসবাবপত্র, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল আইটেম যা আছে সব উল্লেখ করতে হবে এখানে। চাইলে এই তিনটা জিনিস আলাদা আলাদা উল্লেখ করা যায়। চাইলে এখানে এই যে প্লাস অ্যাড এটাতে ক্লিক করলে অনেকগুলো সেল আসবে, রো আসবে। চাইলে আপনি ফ্রিজ, টিভি, আপনার খাট, পালং সব আলাদা আলাদা উল্লেখ করতে পারেন। আবার এখানেও যদি একটু উপরে যাই আমরা, নন এগ্রিকালচারাল প্রপার্টি যদি একাধিক মৌজাতে থাকে, এই যে প্লাস অ্যাড এটাতে ক্লিক করলে নতুন রো চলে আসবে। এখানে চাইলে যত ইচ্ছা তত, যদি 10 মৌজাতে আপনার সম্পদ থাকে উল্লেখ করতে পারবেন। এগ্রিকালচারাল প্রপার্টির ক্ষেত্রেও ঠিক সেম অবস্থা। এই প্লাস অ্যাডে ক্লিক করলে নতুন রো চলে আসবে। আচ্ছা যাই হোক, এই যে ডিপিএস, আচ্ছা ডিপিএস এর ক্ষেত্রেও যদি একাধিক ডিপিএস থাকে প্লাস অ্যাডে ক্লিক করলে সব চলে আসবে। আমরা এখানে দেখাই যে আচ্ছা ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল আইটেম, ধরলাম উনি সব কিনেছেন, ধরলাম 50 আইটেম আছে ওনার ঘরে, ছোট বড় সব মিলিয়ে, খাট, পালং, টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি। ওই যে কিচেন ওয়্যারের সব জিনিস মিলিয়ে থালা বাসন যা আছে ধরলাম 2 লাখ টাকার জিনিস আছে। আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, এরকম কোনো সম্পদ যদি থাকে যেটার নির্দিষ্ট ভ্যালু আছে ওটা এখানে উল্লেখ করতে হবে। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এটা হচ্ছে নোটস, কারেন্সিজ, ব্যাংক কার্ড, কারো যদি ব্যাংকে টাকা থাকে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে টাকা থাকে, বা ওই যে বিকাশ, নগদ এরকম ইয়েতে থাকে টাকা, রকেট, তাহলে ওটা এখানে উল্লেখ করতে হবে। এই যে ক্লিক করলে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সব চলে আসবে। সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড, আদার ইলেকট্রনিক ক্যাশ, ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের নাম, অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা আছে। ঠিক আছে, আমরা মনে করি যে ওনার এগুলো নাই। অ্যাসেট আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে কোনো সম্পদ যদি থাকে তাহলে এখানে উল্লেখ করতে হবে। লায়াবিলিটিজ অংশে বরোয়িং ফ্রম ব্যাংক অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউট, যদি কোনো লোন থাকে, এটা ব্যাংক হোক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হোক, বা আনসিকিউর্ড লোন হোক, আদার লোন, কারো যদি ডিপিএস, এফডিআর এগুলো থাকে, এগুলোর বিপরীতে কোনো লোন হলে, এই যে আদার লোন অর অ্যাডভান্স অর ওভারড্রাফট এগুলো থাকে, আমরা মনে করি যে ওনার কোনো লোন নাই। যদি যেমন ডিডাকশন, অ্যানুয়াল লিভিং এক্সপেন্স 3,23,000, লস অ্যান্ড ডিডাকশন, এখানে ওনার প্রভিডেন্ট ফান্ডে কেটেছে 27,600 টাকা। তারপর রেভিনিউ স্ট্যাম্পে 12 মাসে 10 টাকা করে, 120 টাকা। গ্রুপ ইন্স্যুরেন্সে 1800 টাকা। মোটামুটি এই খরচটা আমরা এখানে উল্লেখ করব। এটা ডিডাকশন, এটা কিন্তু লস না, এটা ডিডাকশন আর আদার এক্সপেন্স। যেহেতু প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আমরা দিয়েছি ওটা তো খরচ হয়ে গিয়েছে, এই জন্য এখানে ওটা উল্লেখ করতে হবে। তো আমরা এখানে এসে দেখি কি অবস্থা। যদি কেউ আগের বছর ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে প্রিভিয়াস ইনকাম ইয়ারে যে নিট অয়েল ছিল ওটা এই ঘরে উল্লেখ করতে হবে। আমরা এখানে এই লোকের বর্তমান অর্থ বছরটা দেখাচ্ছি। এখানে গ্রস অয়েল যেটা, এটাই নিট অয়েল 30,01,600। এই টাকাটা এখানে এই ঘরে বসিয়ে দিতে হবে, নিট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। এখন ডিফারেন্স হচ্ছে 1,30,800 টাকা। ওনার সোর্স অফ ফান্ড 4,82,600 টাকা, খরচ 3,52,520। আমরা খরচটা আরেকটু বাড়িয়ে দিই, যেহেতু এমনিতে এখন সবকিছুর দাম টাম বেশি। বাসা ভাড়াও ধরলাম আর 10,000 টাকা করে। আমরা দেখি কি অবস্থা। এখন দেখি কত টাকার ডিফারেন্স, 52,080 টাকা। এত টাকা ক্যাশ ইন দেখানো ঠিক না, আমরা তারপর দ্রুত শেষ করে দিচ্ছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমরা এই 52,080 টাকা কমাতে হলে, ডিফারেন্স এখানে আরো টাকা কমাতে হলে এক্সপেন্ডিচারে গিয়ে আরো খরচ দেখাতে হবে। তাহলে 52,080 টাকা আমরা হাতে নগদ দেখিয়ে দিলাম। এখন ডিফারেন্স জিরো। একটা কথা অবশ্যই মনে রাখবেন, ডিফারেন্স জিরো করা ছাড়া কোনোভাবেই
আয়কর রিটার্ন ফাইল সাবমিট করবেন না। যদি কোনো ব্যক্তির স্যালারি থেকে অ্যাডভান্স কোনো ট্যাক্স কেটে থাকে তাহলে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস ওখানে যেতে হবে। ওখানে গেলে যে সরকারি চাকরিজীবী যারা তাদের ক্লেম সোর্স ট্যাক্স স্যালারি আইবাস প্লাস প্লাস, এখানে টিডিএস ক্লেম ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, অর্থাৎ একজন ব্যক্তি যিনি আইবাস প্লাস প্লাসের স্যালারি পান, ওনার যদি বেতন পাওয়ার আগেই বেতন পাওয়ার সময় অগ্রিম কর কেটে নিয়ে থাকে তাহলে কত টাকা কেটেছে ধরলাম 10,000 টাকা। আচ্ছা 10,000 ধরি, এটা আমরা আনুমানিক 10,000 টাকা যদি কেটে থাকে তাহলে যে সার্চ এটাতে ক্লিক করলে অটোমেটিক সব চলে আসবে। এরর ইন গেটিং ডেটা ফ্রম আইবাস সার্ভিস। আমরা তো এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য যেই ব্যক্তির আয়কর রিটার্ন আমরা এখানে কাজ করছি এক্সাম্পল হিসাবে, উনি আইবাস প্লাস প্লাসে বেতন পাচ্ছেন না অ্যাকচুয়ালি, আমরা জাস্ট এক্সাম্পলের জন্য ওখানে সিলেক্ট করেছিলাম, এই জন্য সার্চ বাটনে ক্লিক করার পর এখানে কিছুই আসেনি। যাই হোক, সার্চ বাটনে ক্লিক করার পর এখানে অপশন আসবে, আসলে ওটা আমরা সেভ করে নিব। আপনি দেখবেন যে ধরুন মিস্টার ইদ্রিস যদি হয় তাহলে ওনার 10,000 টাকা এখানে যদি ক্লেম করা লাগে, এটা এখানে 10,000 বসিয়ে সার্চ ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, ওখান থেকে শুধু সেভে ক্লিক করলে অটোমেটিক এখানে সব বসে যাবে। আমরা ই রিটার্নে চলে যাব, গো টু ই রিটার্ন, এখানে ক্লিক করলে আমাদেরকে মেইন পেজে নিয়ে আসবে। এই যে উনি ট্যাক্স রিবেট পেয়েছেন 8,370 টাকা, আর ওনার কোনো ট্যাক্স আসেনি, ওনার জিরো ট্যাক্স রিটার্ন, অর্থাৎ ওনার যেই ইনকাম এটা কর মুক্ত, করযুক্ত না, করযুক্ত ইনকামের সীমা উনি পার হননি। এবার আমরা ফাইনালি সাবমিট করার আগে কমপক্ষে 2 বার সবকিছু যাচাই বাছাই করে নিব, চেক করে নিব। এই যে অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, প্রত্যেকটা অংশ ভালোভাবে আমরা কমপক্ষে 2 বার যাচাই বাছাই করে নিব। প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে আসলে এই যে রিটার্নের ইংলিশ এবং বাংলা দুইটি কপি আছে, সামারি আমরা দেখতে পারবো। সাবমিট রিটার্ন, এটাতে ক্লিক করলে নো এবং ইয়েস দুইটা অপশন আসে। যদি আমরা ইয়েসে ক্লিক করি মাউসের লেফট বাটন, তাহলে আমাদের আয়কর রিটার্ন কি সাবমিট হয়ে যাবে। আমরা এখানে যেহেতু এক্সাম্পলের জন্য দিচ্ছি তাহলে সাবমিট করব না, আমরা নো দিয়ে আমরা ব্যাকে চলে আসি। ওখানে ইস দিলে আয়কর রিটার্ন সাবমিট হয়ে যাবে। তারপর অ্যাকনলেজমেন্ট, রিসিপ্ট, ট্যাক্স সার্টিফিকেট, মোটামুটি যা যা পাই আমরা সবকিছু ডাউনলোড করে নিব, দরকার হলে প্রিন্ট করে নিব, যেখানে যেখানে দেওয়ার দরকার ওখানে ওখানে দিয়ে দিব। আর যদি কারো ট্যাক্সেবল ইনকাম থাকে, যে পে নাও, এই ঘরে এই যে আমি এখানে সিলেক্ট করেছি শূন্য দেওয়া, এখানে অ্যামাউন্ট আসবে, যদি 2,000, 1,000, 5,000, 10,000 যাই হোক, এই টাকাটা পে নাওতে ক্লিক করলে পেমেন্টের অপশনে চলে যাবে। আমাদের অনলাইনে কিভাবে আয়কর রিটার্নের, অনলাইনে কিভাবে করের টাকা পরিশোধ করতে হয় আমাদের একটা সুন্দর ভিডিও আছে, একবার লাইভ ওই ভিডিওটা দেখলেই দেখবেন ট্যাক্সেবল ইনকাম যাদের, তাদের করের টাকা কিভাবে বিকাশে আপনি জমা দিতে পারবেন বিকাশের মাধ্যমে। চাইলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও ব্যাংক অ্যাকাউন্ট থেকেও আয়কর রিটার্ন, করের টাকা পরিশোধ করা যায়। তো সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের উপকার হবে এই ভিডিও দেখে। যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, লাইক, কমেন্ট এবং ফেসবুক শেয়ারের মাধ্যমে আমাদেরকে হেল্প করবেন। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।